আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জাতীয় নির্বাচন কবে হবে? এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের দুটো ধারা তৈরি হয়ে গেছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে ডিসেম্বর মাসে নির্বাচন হতেই হবে। কোনো জানুয়ারি নেই, কোনো ফেব্রুয়ারি নেই। নো বাট, নো ইফ। কোনো ইফ নেই, কোনো বাট নেই। যদি কিন্তু ধারায় না তারা ডিসেম্বর মাসেই নির্বাচন হতে হবে। ১। ২ নম্বর হলো যে ডিসেম্বর মাসের সেই যে নির্বাচন, সেই নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হওয়া যাবে না। এবং এই বিষয়টি নিয়ে দলটা এতটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন এ চলে গেছে, তারা বুঝে গেছে যে যদি এই কাজটি তারা করতে না পারে, বাংলাদেশে তাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না। এবং তাদেরকে নিয়ে যে সকল দুর্নাম বদনাম এখন তাদের প্রতিপক্ষ ছড়াচ্ছে, স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল থেকে শুরু করে একেবারে ছাত্র দল, যুব দলের প্রান্তিক পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য কখনো এস আলমকে আনা হচ্ছে। এরপরে আর কদিন পরে আওয়ামী লীগের যত সব দোসর তাদেরকে আনা হবে। এমন যদি বলা হয় যে তারেক রহমান সাহেবের সাথে জয়ের বৈঠক হয়েছে, এটাও অস্বাভাবিক কিছু নয়। প্রচারণাটা এমনভাবে চলছে এবং এই প্রচারণাটা চলতে, চলতে বিএনপির যে সম্ভাবনা সেটা অঙ্কুরেই বিনাশ হবে বলে বিএনপি মনে করছে। ফলে তারা ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এক চুল ছাড় দিতে নারাজ। ১। ২ নম্বর হলো যে তাদের প্রতিপক্ষ কারা? ছোট, ছোট দল এবং জামাত এবং ইসলামী যারা সংগঠন। তারা ১০ থেকে ১২টি ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে মতদ্বৈধতা করছে। প্রথম বিষয় হলো যে ভোটটি আনুপাতিক হারে হতে হবে। এর কারণ হলো এখন যে প্রচলিত বিধান, সেই বিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, সেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। শুধু একক সংখ্যাগরিষ্ঠতা বলে ভুল হবে, এখানে ভূমিধস বিজয় আসবে এবং ছোট যে দলগুলো তারা আদৌ কোনো সিট পাবেন কিনা সন্দেহ। এমনকি যদি জামাতের মতো দল একটা সিটও না পান, জাতীয় পার্টি যদি একটা সিটও না পায়, তাহলে সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এটি তারা খুব ভালো করে বুঝে গেছে। কিন্তু যদি সংখ্যানুপাতে ভোট হয়, তো সারা বাংলাদেশে দেখা গেল যে ছোট, ছোট দলগুলো সব মিলিয়ে এত ভোট পেল যে ১ টা বা ২ টো সিট তারা সংখ্যানুপাতিক হারে তারা পেয়ে যেতে পারে। যেমন চরমোনাই। এখন একটা সিটের জন্য যদি ২ লাখ ভোট দরকার হয় বা ১.৫ লাখ ভোট দরকার হয়, সারা বাংলাদেশে চরমোনাই যদি ১৫ লাখ ভোট পায়, তাহলে ১০টি আসন তারা পেয়ে যাবে। যদি জাতীয় পার্টি এই অবস্থা হয়, মানে সবচেয়ে জামাতের জন্য লাভবান হবে। জামাত এটলিস্ট ধরুন ৩০ লাখ ভোট যদি তারা কালেকশন করতে পারে বা ৪০ লাখ ভোট যদি তাদের হয়, তারা আল্টিমেটলি ৩০, ৩৫ বা ৪০টি করে সিট তারা জাতীয় সংসদে পাবে এবং এই সমানুপাতিক হারে ভোটের ফলে পার্লামেন্ট একটি যাকে বলা হয় রঙিন, বর্ণিল পার্লামেন্ট হবে। এটি সত্য। আবার সমস্যাও আছে। সমস্যা হচ্ছে যে, যেই লোকগুলো কখনোই এমপি হওয়ার যোগ্যতা রাখে না, কোন একটি নির্বাচনী এলাকায় তাদের বিশ্বস্ততা নেই, কমিটমেন্ট নেই, সে সকল মানুষ যারা ডিজিএফআই থেকে, এনএসআই থেকে টাকা পয়সা খেয়ে লাফালাফি করেছেন, এই সমস্ত লোক দেখা গেল এমপি হয়ে গেলেন। আবার সমানুপাতিক হারে এমপি হওয়ার পরে তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকবে না। অনেকটা মহিলা এমপিদের মতো তাদেরকে বিভিন্ন কনস্টিটুয়েন্সি ভাগ করে দেওয়া হবে তদারকি করার জন্য এবং সেই এলাকায় তারা যাবেন, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এর কারণে তারা তো তাদের ভোটে নির্বাচিত হয়নি। তাদেরকে নির্বাচন করেছে দল, তারা সকল আনুগত্য দলের প্রতি প্রকাশ করবে, কিন্তু জনগণের প্রতি তারা কোনো দায়িত্ব এবং কর্তব্য পালন করবে না। এর কারণে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য তাদের যেতে হবে না। তো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আগামীতে ভীষণ একটা সংকটাপন্ন অবস্থায় পড়বে যদি সমানুপাতিক হারে হয়। এরকম নেগেটিভ অনেক কথাবার্তা আছে। কিন্তু যারা আন্দোলন করছেন যে সমানুপাতিক হারে নির্বাচন হোক, তারা তো তাদের স্বার্থ দেখবেন, তারা তো আর আমাদের স্বার্থ দেখবেন না। তো এরকম একটা বিষয় রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা দল করার চেষ্টা করছেন। ইতিমধ্যে একটা দল তৈরি করা হয়ে গেছে। আরও বেশ কয়েকটি দল পাইপলাইনে আছে, তারা আসবে এবং এই সকল দলের পিছনে দেশি বিদেশি প্রচুর অর্থের বিনিয়োগ রয়েছে এবং তারা একটা ব্রিদিং টাইম চাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে তাদের ২ থেকে ২.৫ বছর সময় টালবাহানা করতেই হবে যদি তাদের পিঠের চামড়া রাখতে হয়। আর যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এই গত ৬-৭ মাসে যা কিছু হয়েছে সেটা সমন্বয়করা করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন তারা করেছেন, সহকারীরা করেছেন, সবাইকেই কিন্তু একেবারে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হবে। এতে কোনো সন্দেহ নেই। কাজেই তারা তাদের সর্বোচ্চ মেধা, যোগ্যতা, কানেক্টিভিটি, পাওয়ার সবকিছু
ব্যবহার করে এই যে বিএনপির যে একটা আল্টিমেট টাইম, এই আল্টিমেট টাইমটিকে তারা পিছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। এরপরে কথা হচ্ছে যে সংস্কার নিয়ে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই সংস্কারের নামে তারা কিছু সময় ক্ষেপণ করতে চাচ্ছে। আর এর মূলে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছে যে এটা একটা বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারের কতগুলো কমিটমেন্ট রয়েছে। এর কারণ হলো এই বিপ্লবে মানুষ আত্মাহুতি দিয়েছে। তো সেই আত্মাহুতির বিনিময়ে তাদের বিদেহী আত্মাকে, যারা মারা গিয়েছেন, যদি প্রশান্তি দিতে হয় তাহলে তাদের জন্য বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য যেটি ভালো হয় সেই কাজগুলো তারা করবেন। এখন এখানে রাজনৈতিক সরকার বিভিন্ন সময় যখন ক্ষমতায় আসে, তারা খুব তাড়াহুড়ো করে অনেকে নিজেদের আখের গুছাতে চায়, অনেকে পরবর্তী ইলেকশনে কীভাবে জেতা যায় সেটার জন্য ছলচা তৈরি করে এবং প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য যে ধরনের আইন কানুন দরকার সেই আইন কানুনগুলোকে তারা আরও শক্তিশালী করে। আগে যে মন্দ আইন রয়েছে তার চেয়ে আরও মন্দ আইন তৈরি করার ব্যাপারে তারা কোমরে গামছা বেঁধে উল্লঙ্ঘন করে। ফলে স্বাধীনতার পরে বহু সরকার এসেছে এবং তারা কেউ কাজের কাজ করেনি। যেমন দেখুন এখন জেলখানাতে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তো তারা সেখানে বসে সারাদিন ইয়ানফসি করেন এবং তারা ভাবেন, ইস আমাদের ক্ষমতা যখন ছিল আমরা তো ইচ্ছে করলে এই জেলখানার এই কেবিনগুলোকে আমরা এয়ার কন্ডিশন লাগিয়ে দিতে পারতাম। ইস আমাদের যদি এইভাবে আসতে হতো। আমি নিজে জেলে ছিলাম। আমি যে রুমে ছিলাম সেই রুমে একসময় সালমান এফ রহমান সাহেব ছিলেন। তো আমি শুনেছি যে সেই রুমে থেকে তিনি সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, তেলাওয়াত করতেন আর কান্নাকাটি করতেন এবং বলতেন যে এখান থেকে তিনি যদি ছাড়া পান জীবনে আর মন্দ কাজ করবেন না। কিন্তু কি হলো? ৭ দিন হয়ে সারতে পারেনি। জেল থেকে বের হয়েই তিনি কিন্তু তার সেই সাবেক যে কাজগুলো আগের চেয়ে বেশি করেছেন। একইভাবে বিএনপি এবং জামাতের অনেক নেতা জেলখানাতে ছিলেন। তারেক রহমান সাহেবের অনেক ঘনিষ্ঠজন জেলখানাতে ছিলেন। তারা ওখানে বলেছেন যে, "কি করেছি? না হয় একটু চুরি করেছি, একটু সুট্টামি করেছি, একটু জেনা করেছি, ব্যভিচার করেছি। আর জীবনে এই কাজ করব না। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ।" সারাদিন কোরআন শরীফ পড়ে ফাটিয়ে ফেলেছে।